প্রাইমারি সিলেবাস আমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে, কি কি সিলেবাসে আছে আমরা সব দেখে নিয়েছি। এবার চলে আসছি আমরা ফার্স্ট টপিক। ঠিক আছে, আমরা ফার্স্ট যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট। ঠিক আছে, তো স্ট্রেংথ অফ মেটেরিয়াল দেখো পড়তে গেলে আমাদের কিছু কিছু জিনিস বেসিক কনসেপ্ট আমাদের জানতে হবে। ঠিক আছে, আর যেগুলো সম্পর্কে আমাদের বেসিক মানে আইডিয়া না থাকলে স্ট্রেংথ অফ মেটেরিয়াল যখন পড়াবো তখন হচ্ছে তোমাদের বুঝতে একটু সমস্যা হবে। ঠিক আছে, তো হেডিং দাও চ্যাপ্টার 1 বেসিক কনসেপ্ট আর ইন্ট্রোডাকশন করে এই যেটা লেখা আছে এটা চটপট লিখে আনো। এটা আমি লিখতে শুরু করেছিলাম, তো কমপ্লিট করিনি। আমি ভাবলাম যে এখানেই পড়াবো, তো সেই জন্য তোমরা যতটা আছে আগে লিখে লিখে নিয়ে আমাকে জানো যে লেখা আছে, তারপর আমি বাকিটা বলছি। সবার লেখা হয়ে গেলে আমাকে বলবি, হ্যাঁ? আমি প্রথম থেকেই বলছি তাড়াহুড়ো করবো না, যেটা পড়বো একদম সলিড নিয়ে পড়বো যাতে কম্প্যাক্ট নোটটা আমাদের হাতে থাকে। ঠিক আছে, হয়েছে? হয়েছে রে সবাই? হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার। বেশ, চলো। তো দেখ, প্রথমে দেখ হেডিং ইন্ট্রোডাকশন আমি বলছি। আমরা জেনারেলি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং পড়ছি। ঠিক আছে, আমাদের মেনলি দুটো পার্ট হয় সিভিল ইঞ্জিনিয়ারিং। আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসে আমাদের মেনলি দুটো পার্ট আছে, একটা হচ্ছে স্ট্রাকচারাল, একটা হচ্ছে নন স্ট্রাকচারাল। তো স্ট্রাকচারাল যখন একটা ইঞ্জিনিয়ারিং যখন পড়বো, তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে দুটো পার্ট আছে। একটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা অ্যানালিসিস করি, সেই অ্যানালিসিসের রেজাল্টের উপর বেস করে আমরা ডিজাইন। ঠিক আছে, অ্যানালিসিস করি কি, ধর কোনো একটা পার্টিকুলার সিচুয়েশন আছে, সেই পার্টিকুলার সিচুয়েশনে কি কি কন্ডিশন আমার ওখানে ক্রিয়েট হয়েছে সেটা আগে আমরা দেখি। সাপোজ ধর আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি। ঠিক আছে, এরকম একটা তোর একটা মেম্বার আছে, একটা বিম আছে, তোর এর উপর হচ্ছে আমার এরকম ধরনের ধর কয়েকটা লোড আছে, এরকম অ্যাঙ্গেলের লোড আছে, এরকম ইউপিএল কয়েকটা লোড আছে। ঠিক আছে, তো আমার কন্ডিশন এরকম করে দিয়েছে। ঠিক আছে, তো এই কন্ডিশন গুলো আমার ফার্স্টে যেটা করতে হয় যে এই কন্ডিশন গুলো আমার স্যাটিসফাই করতে হয় তিনটে কন্ডিশন। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম, কম্প্যাটিবিলিটি অ্যান্ড এনার্জি। ঠিক আছে, তো এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করছে কিনা আগে সেটা আমাকে দেখতে হয়। তো সেইগুলো যদি স্যাটিসফাই করে তার আলাদাভাবে আমি একটা ডিজাইন করব,
সেগুলো যদি না স্যাটিসফাই করে তার জন্য আলাদাভাবে আমাকে একটা ডিজাইন করতে হবে। ঠিক আছে, এবার দেখ অ্যানালিসিস হয় দুটো জিনিস। সবার ফার্স্ট হচ্ছে এখানে অ্যাকচুয়ালি দুটো জিনিস নয়, অ্যানালিসিস করতে গেলে এর সাথে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা ইনক্লুডেড হয়, কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা হচ্ছে এই দুটো স্ট্রেনথোমেট্রিয়াল আর স্ট্রাকচারাল অ্যানালিসিসের একদম মানে ভিত, ফাউন্ডেশন। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা হচ্ছে একদম ফিজিক্স, এক কথা বলতে গেলে আমি যখন কোনো ইঞ্জিনিয়ারিং কাজ করব, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা হচ্ছে ওর ফিজিক্স। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়ি। স্ট্রেংথ অফ মেটেরিয়ালের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে আমরা স্ট্রাকচারাল অ্যানালিসিস করি। ওই স্ট্রাকচারটা অ্যানালিসিস করি, কোথায় কিরকম লোড পড়ছে, কোথায় কিরকম মুভমেন্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে। ঠিক আছে, সাপোজ ধর এরকম একটা ফ্রেম আছে আমার, এটা এখন লেখার দরকার নেই, আমি জাস্ট শুধু বোঝাচ্ছি। ঠিক আছে, এরকম একটা ফ্রেম আছে, এর উপর ইউডিএল আছে। ঠিক আছে, তো তাহলে এর ক্ষেত্রে ধর আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এরকম হলো, এটার ক্ষেত্রে ধর এইদিকে আছে, এটা ধর এরকম হলো। ঠিক আছে, ধর চারিদিকে ফিক্সড আছে, আমার এইদিকে ধর এরকম হলো। ঠিক আছে, তো বিভিন্ন জায়গায় আমার মুভমেন্ট বিভিন্ন টাইপের ক্রিয়েট হয়েছে। তো এই মুভমেন্টটাকে আমার রেজিস্ট করার জন্য কোথায় কিরকম সাইজের কি দিতে হবে না দিতে হবে, সেটা হচ্ছে আমাদের অ্যানালিসিস হয়ে গেল। অ্যানালিসিসের পর হচ্ছে আমরা ডিজাইন। ঠিক আছে, তিন ধরনের হচ্ছে আমরা ডিজাইন হয়, একটা হচ্ছে আরসিসি, একটা হচ্ছে স্টিল, আর একটা হচ্ছে মেশনারি। ঠিক আছে, মেশনারি মানে হচ্ছে তোর ইটের যে দেওয়ালের যে স্ট্রাকচার গুলো হয় সেগুলোকে মেশনারি বলা হয়। তো দেখ অ্যানালিসিসের তিনটে জিনিস আমাকে স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, মাথায় রাখতে হবে কোনো জিনিস যখনই অ্যানালিসিস করব, তিনটে জিনিস সবসময় আমাদের দেখতে হবে। ফার্স্ট হচ্ছে আমরা দেখবো ইকুইলিব্রিয়াম কিনা, তারপর দেখবো আমরা স্ট্রাকচারটা কম্প্যাটিবল কিনা, তারপর দেখবো স্ট্রাকচারটার এনার্জি কনজিউম কোথায় কিভাবে হচ্ছে। ঠিক আছে, যেখানে বেশি এনার্জি সেখানে বেশি থ্রাস্ট, সেখানে বেশি হচ্ছে আমার ফ্যাক্টর অফ সেফটি দিতে হবে। ঠিক আছে, তো এই তিনটে জিনিস আমাকে প্রাইমারি দেখতে হবে। ডিজাইন করার সময় আমাকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে সবচেয়ে প্রাইমারি কাজ হচ্ছে স্ট্রাকচারটা সেফটিটা অ্যাসিওর। ঠিক আছে, কোনো একটা স্ট্রাকচার যখন আমরা বানাবো, সেই স্ট্রাকচার আমি ধর যত খুশি ইকোনমিক্যাল বানাবো না, কিন্তু স্ট্রাকচার যদি হচ্ছে তোর আমার সেফ না হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আমার ওই স্ট্রাকচারের কোনো মানে থাকবে না। ঠিক আছে, তারপর হচ্ছে সার্ভিসিবিলিটি, স্ট্রাকচারটা কি কি সার্ভিস প্রোভাইড করতে পারে। ঠিক আছে, বিভিন্ন স্ট্রাকচার বিভিন্ন ধরনের সার্ভিস করে। ধর আমি একটা স্ল্যাব বানাচ্ছি, ঠিক আছে, একটা স্ল্যাব করলাম, ছাদের একটা স্ল্যাব আর একটা কালভার্টের স্ল্যাব, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে একটা ছাদের ধর একটা দোতলা বাড়ি, তার ছাদের একটা স্ল্যাব ডিজাইন করেছি, একটা কালভার্টের স্ল্যাব, দুটোই স্ল্যাব। ঠিক আছে, কিন্তু পারপাস অফ ইউজ কিন্তু দুটোর ক্ষেত্রে ভিন্ন, তাই না? দোতলা বাড়ির যে স্ল্যাবটা আছে সেটার কাজ কিন্তু শুধুমাত্র সিঙ্গেল, দুজন কি তিনজন মানুষের যাতায়াতের জন্য। ঠিক আছে, এটা ধর একটা দোতলা বিল্ডিং আছে। ঠিক আছে, ঠিক আছে, এর এইটা হচ্ছে স্ল্যাব। আবার ধর আমি এরকম একটা মেশিনারি স্ট্রাকচার বানিয়েছি, এই কালভার্ট বানিয়েছি। ঠিক আছে, এরও তাহলে একটা স্ল্যাব আছে, এটা একটা স্ল্যাব। এবার তুই আমাকে একটা কথা বলতো, দুটো স্ল্যাবের পারপাস কি সেম? এই পারপাস বলতে মানে ইউজ, ইউজফুল, ইউজটা সেম। এই স্ল্যাবে ধর ম্যাক্সিমাম দুজন কি তিনজন হাঁটাচলা করছে। ঠিক আছে, তো এই স্ল্যাবের মধ্যে দিয়ে সব সময় প্রতিনিয়ত প্রচুর লোক যাতায়াত করছে, এক নম্বর, প্রচুর লোক যাতায়াত করছে। প্লাস এই স্ল্যাবের উপর দিয়ে আমার চার চাকা গাড়িও যাচ্ছে, যাচ্ছে না? প্লাস ধর কোনো বাইকও যাচ্ছে, যাচ্ছে কি না? তাহলে এর যে লাইভ লোড যে পারপাসে হচ্ছে আমি এটা বানিয়েছি, আর এইটা কি পারপাসে বানাচ্ছি, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। ঠিক আছে, এইখানেই প্রশ্নটা চলে আসে সার্ভিসিবিলিটি। ঠিক আছে, আমি পার্টিকুলার কি সার্ভিসের জন্য আমি জিনিসটা ইউজ করছি।
আমাকে একটা বলে দিল যে তুমি একটা স্ল্যাবের ডিজাইন করে দাও। আরে ভাই, স্ল্যাবটা কি কারণে আমার হবে, কি ইউজ হবে, যখন অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে তোকে যখন একটা বলবে যে স্ল্যাব একটা ডিজাইন করে দাও বা একটা কোনো ফ্লোর ডিজাইন করে দাও, তোকে সবসময় মাথায় রাখতে হবে যে ওই ফ্লোরটা কি পারপাসে ইউজ হয়। একটা কমার্শিয়াল বিল্ডিং এর একটা ফ্লোর আর একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ফ্লোর কিন্তু এক হবে, ঠিক আছে? বেসিক কনসেপ্ট এক হবে, কিন্তু তাদের ডিজাইনের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি কিন্তু এক হবে। এবার ধর তুই একটা বানালি একটা ডান্স, ঠিক আছে? এমন একটা তুই একটা ক্লাবের একটা ফ্লোর তুই বানাচ্ছিস। সাপোজ ধর একটা ক্লাব, ক্লাবের বিল্ডিং, এটা একটা ক্লাব, ঠিক আছে? এই যে ফ্লোরটা তুই বানাচ্ছিস, তোকে বললো ওই ক্লাবেতে ম্যাক্সিমাম 30 জনকে ওরা অ্যালাউ করে, ঠিক আছে? বললো ম্যাক্সিমাম 30 জনকে ওরা 30 মেম্বারকে অ্যালাউ করবে, ঠিক আছে? এবার তুই আমাকে একটা কথা বলতো, ওরা বলছে 30 জনকে অ্যালাউ করবে, হতেও তো পারে 50 জন চলে আসলো, হতে পারে কি হতে পারে না? একটু রিপ্লাই দে, একটু রিপ্লাই দে সবাই। হ্যাঁ স্যার, হতে হতে পারে। হতে পারে 50 জন মেম্বার আসতেই পারে, প্লাস ফ্লোরেতে কেউ তো আর হাঁটা চলা করবে না। ডান্স ফ্লোরটা যখন হচ্ছে, সেই ফ্লোরে কি সবাই আপ ডাউন মুভমেন্ট একটা হবে, তারা যখন নাচছে তাহলে ওই ফ্লোরটার ওপর তো তারা একটা ইম্প্যাক্ট লোড দিচ্ছে, দিচ্ছে কিনা? তাহলে আমাকে একটা কথা বলতো, যে যখন ওইটার উপর ইম্প্যাক্ট একটা লোড দিচ্ছে, তাহলে নিশ্চয়ই আমার নর্মাল যে লাইভ লোড আমরা ধরি, কোনো একটা বিল্ডিং এর একটা মানুষের ক্ষেত্রে নর্মাল লাইভ লোড যেটা ধরি, সেটা কি এখানে প্রযোজ্য হচ্ছে? সেইটা কি না। এখানে প্রযোজ্য হচ্ছে? এখানে তো আরো বেশি আমাকে দিতে হবে, হুম হুম তাই না? এবার ধর হুম ওই ফ্লোরটা তুই নর্মাল আমার একটা ছাদের বা আমাদের নর্মাল রেসিডেন্সিয়াল বিল্ডিং এর যে স্ল্যাবের যে থিকনেস, স্ল্যাবের যে ডিজাইন হয়, তার উপর বেস করে তুই ডিজাইন করে দিয়ে দিবি। এবার ধরলে তোর 35 জন মেম্বার এসে নাচতে শুরু করলে, এমন উঠানামা ধবাস করে স্ল্যাবটা ভেঙে পড়ে, দোষ কার হবে? দোষ সবার আগে কাকে ধরবে? ইঞ্জিনিয়ার। হুম, ঠিক আছে? তাহলে একটা জিনিস বুঝতে পারছিস, যে যখন আমি স্ট্রাকচারটা বানাবো, আমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে স্ট্রাকচারটা কি পারপাসে আমার ইউজ হচ্ছে। আমাদের যে রাস্তাগুলো হয়, যে রোড গুলো হয়, সেই রোড গুলোতে বলে যে 16 চাকার গাড়ি বন্ধ। সাপোজ কোনো একটা রোড বানিয়েছে, পিডব্লিউডি কোনো একটা রোড বানিয়েছে, তারা বলছে 16 চাকার গাড়ি বন্ধ। এবার আমাকে একটা কথা বলতো, এই নিয়মটা কি কেউ মানে? না স্যার। মানে না। তাহলে যখন হচ্ছে আমি বলে দিচ্ছি যে স্ট্রিক্টলি 16 চাকার গাড়ি বন্ধ, হতেই তো পারে কোনো একটা 16 চাকার গাড়ি ঢুকে গেল, তাহলে এবার সেই গাড়িটা ঢুকে দুবার তিনবার চলে গেল, দুবার তিনবার সে চলে যাওয়ার পর আমি দেখলাম রাস্তা পুরো বসে গেল, তারা কি আর ওই ট্রাকটাকে ধরবে, লরিটাকে ধরবে? ধরবে কাকে? ইঞ্জিনিয়ার কি ধরবে? বলে কি এমন রাস্তা বানালো, রাস্তা দুদিনের মধ্যেই বসে গেছে। অথচ আমি ওখানে স্ট্রিক্টলি বলে দিয়েছি যে না, এখানে ভারী যান চলাচল বন্ধ, কিন্তু সেটা কিন্তু কেউ শুনে। সমস্যাটা কোথায় বুঝতে পারছিস একটা ইঞ্জিনিয়ার হিসেবে? যে তোমাকে কিন্তু সমস্ত ফ্যাক্টর অফ সেফটি কিন্তু মাথায় রাখতেই হবে। আমি বলে দিচ্ছি যে 16 চাকার গাড়ি কিন্তু চলবে না, কিন্তু তাও আমাকে 16 চাকার উপর বেস করে ডিজাইনটা করতে হবে, ঠিক আছে? বাই চান্স যদি সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, তখন কিন্তু পাবলিক তোমার কথা আর কিন্তু ওই তোমার এই সাইন্টিফিক এক্সপ্লেনেশন কেউ শুনবে না, ঠিক আছে? একটা ব্রিজ বানালি, একটা ব্রিজ বানালি, ব্রিজটা যখন কোলাপস করবে তখন কিন্তু আর কাউকে ধরবে না, সবার আগে ইঞ্জিনিয়ার ধরবে। ইঞ্জিনিয়ার বললো যে আমি তো 16 চাকার গাড়ি চালাতে বারণ করেছি, তোমরা চালালে কেন? তখন কিন্তু কেউ আসেনি, মানুষ মরলে সবার আগে ইঞ্জিনিয়ার কি
ঠিক আছে? তো সার্ভিসিবিলিটি সম্পর্কে আমরা বিশদে জানলাম। এবার হচ্ছে আমরা জানছি ডিউরাবিলিটি। ডিউরাবিলিটি মানে স্ট্রাকচারটা কতটা ডিউরাবল, অর্থাৎ বিভিন্ন ওয়েদারে বিভিন্ন অ্যাটমসফিয়ারে স্ট্রাকচারটা কতটা সে দাঁড়িয়ে থাকতে পারছে। ঠিক আছে, কত লং লাস্টিং স্ট্রাকচারটা, আমার এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যে আমি একটা স্ট্রাকচার বানিয়ে দিলাম, অথচ অল্প ঝড়েতেই স্ট্রাকচারটা উল্টে পড়ে যাচ্ছে, বা হচ্ছে কিছু একটা দুটো সিজন বৃষ্টি হলো, ব্যাস স্ট্রাকচারটা ক্র্যাক হতে শুরু করে। ঠিক আছে, বা স্ট্রাকচারটার মধ্যে ক্ষতি হতে শুরু করে, সেটা তো আর হলে হবে না। তো স্ট্রাকচারটাকে আমাদের যথেষ্ট ডিউরেবল বানাতে হবে। ঠিক আছে, তারপরে আসছে ইকোনমি। তাহলে একটা জিনিস বোঝ, আমরা কিন্তু প্রথম তিনটে মেন ক্রাইটেরিয়াকে ফলো করার পর কিন্তু হচ্ছে আমরা আসছি ইকোনমি। ইকোনমি কিন্তু দেখ 4 নম্বরে আসছে। তাহলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি কিন্তু আমার ইকোনমি নয়। ঠিক আছে, তাহলে যদি এটা ইন্টারভিউতে বলে যে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে তোমার ফার্স্ট প্রায়োরিটি কি হওয়া উচিত, এটা জেনে রাখ। যদি কোনোদিন ইন্টারভিউতে যদি তোদেরকে প্রশ্ন করে, ঠিক আছে, যে এটা বোঝানোর মেন উদ্দেশ্যটা সেটাই ছিল, যে যদি জিজ্ঞাসা করলো যে হোয়াট ইজ ইউর ফার্স্ট প্রায়োরিটি টু বি অ্যান সিভিল ইঞ্জিনিয়ার, টু বি এ সিভিল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তখন তোকে বলতে হবে যে ফার্স্ট প্রায়োরিটি ইজ মাই অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছে সেফটি, সার্ভিসিবিলিটি অ্যান্ড ডিউরেবিলিটি অফ স্ট্রাকচার, আফটার দ্যাট ইকোনমি। বোঝাতে পারলাম? এইটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং ভাষার ল্যাঙ্গুয়েজে কথাবার্তা। এটা শুনলেই দেখবি তোর যে মানে তোর যে ইন্টারভিউ নিচ্ছে সে একদম খুব খুশি হয়ে যাবে। ঠিক আছে, যে ফার্স্ট হচ্ছে আমার হচ্ছে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে টার্গেট থাকবে সেফটি, তারপর তার সার্ভিসিবিলিটি, তার ডিউরেবিলিটি, আফটার দ্যাট ইকোনমি। ঠিক আছে, ইকোনমির পর সবার লাস্টে আসছে অ্যাস্থেটিক, মানে ওই সৌন্দর্যায়ন, কিরকম ভাবে কতটা মানে প্রেজেন্টেশন করতে পারছি জিনিসটাকে, কতটা একটা খুব মানে আউটলুক, এক কথা বলতে গেলে কোন একটা স্ট্রাকচারের আউটলুক কিরকম করব সেটা নিয়ে এখানে বলা হয়েছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এই জায়গাটা সবার ক্লিয়ার হয়েছে? যে তাহলে অ্যানালিসিস করতে গেলে তোদেরকে ফার্স্টে হচ্ছে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। অ্যানালিসিস যখন আমরা করব, তিনটে জিনিস, প্রত্যেকটা অ্যানালিসিসের ক্ষেত্রে কিন্তু এই তিনটে জিনিস আমাদের মাথায় রাখবো: ইকুইলিব্রিয়াম, কম্প্যাটিবিলিটি, এনার্জি। এগুলো আমি প্রত্যেকটা বিষয়ে আলোচনা করবো। ঠিক আছে, আমি এখন বলছি না, কারণ যখন পড়বো তখন আরো ডিটেলসে আমরা বুঝতে পারবো, তখন সেই জিনিসটা চলবে। ঠিক আছে, কিন্তু এই তিনটের উপর বেস করে আমার পরবর্তী স্টেপগুলো তৈরি হবে। ঠিক আছে, চলো। ফোনটা আমার চার্জ, এইখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, বেশ। তাহলে কি হলো, ফার্স্ট হয়ে যাচ্ছে ইন্ট্রোডাকশন হয়ে গেছে। এবার লেখ, লেখ 1.2, 1. লেখ need of strength of material, strength of materials। ঠিক আছে, আমার স্ট্রেংথ অফ মেটেরিয়ালের দরকার কেন পড়লো? ঠিক আছে, আগে এটা বুঝতে হবে যে আমি স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা পড়বোটা কেন, আমার কি দরকার লাগে। ঠিক আছে, তো দেখ, যখন আমার একটা স্ট্রাকচার, ঠিক আছে, সাপোজ ধর কোন একটা স্ট্রাকচার আছে, আমি এখনো এর, তোরা যেহেতু জানিস, অ্যাজ ইফ একদম যদি ফ্রেশ তোরা স্টুডেন্ট হতিস, তাহলে আমি এই জিনিসগুলো এখন বোঝাতাম। ঠিক আছে, তাদেরকে আগে বেসিকটা বুঝিয়ে তারপরে এইসব জিনিসে আসতাম, কিন্তু যেহেতু তোরা অলরেডি সবাই একটা এগুলো জানিস, তো সেই জন্য আমি স্টেপ জাম্প করে জিনিসগুলো বোঝাচ্ছি। ঠিক আছে, তো ধর এই হচ্ছে আমার একটা ধর মেম্বার আছে। ঠিক আছে, তো এই মেম্বারটার উপর
বাইরে থেকে আমার কিছু লোড পড়লো, ঠিক আছে, যে কোনো লোড। তাহলে এই লোডটার এফেক্টটা আমার এই স্ট্রাকচারটার ইনসাইড বডিতে কিরকম ভাবে কাজ করছে, কিরকম ভাবে এই ইনসাইড বডিতে স্ট্রাকচারের ওই বাইরের লোডটা কিভাবে সে রিয়াকশন করছে, ঠিক আছে, সেইটা আমাদের পুরো ব্যাপারটা জানা, সেই পুরো ব্যাপারটা আন্ডারস্ট্যান্ড করার মেন উদ্দেশ্যটাই হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ঠিক আছে। যেমন তোদের আমি বলছি যে ধর শরীরে আমি অক্সিজেন নিচ্ছি, ঠিক আছে, শরীরে যখন আমরা অক্সিজেন নিচ্ছি সেই অক্সিজেনটা কি কাজে লাগছে শরীরের ভেতর আমরা তো বাইরে থেকে সেটা বুঝতে পারছি না, ঠিক আছে, বাইরে থেকে তো আমরা বুঝতে পারছি না। বা ধর তুই কোনো একটা খাবার খাচ্ছিস, সবচেয়ে ভালো হচ্ছে এক্সাম্পল হচ্ছে তুই কোনো একটা খাবার খাচ্ছিস, তো সেই খাবারটা আমার শরীরের ভেতর কোথায় যাচ্ছে, কিভাবে এনার্জি অ্যাবজর্ব করছে, কি করে তারপর লাস্টে পটি হয়ে বেরিয়ে যাচ্ছে, এই যে পুরো প্রক্রিয়াটা কিভাবে করছে, এই জিনিসটা তো আমি বাইরে থেকে কি অ্যাজ ইফ তুই কিছু কিছু রিয়েলাইজ করতে পারিস, কিছু রিয়েলাইজ তো করতে পারিস না। তার মানে কি আমাকে এইখানে হচ্ছে স্যার শুনতে পাচ্ছেন না কিছু? অডিও আসছে সবার কাছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আসছে স্যার। আচ্ছা তুই আরেকবার লেফট হয়ে জয়েন হ, তাহলে শুনতে পাবি, ঠিক আছে। তো সিমিলারলি সেরকমই যে ওই স্ট্রাকচারটা তো ভেতরে কি হচ্ছে আমরা কিন্তু বাইরে থেকে কেউ দেখতে পাবো, ঠিক আছে, কিন্তু আমরা ওই ভেতরে যে কি ঘটছে সেইটাকে জানারই হচ্ছে আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়াল। ভেতরে কি ঘটনা ঘটছে সেটা যদি আমরা জানতে পারি তাহলে বাইরে কি হতে পারে সেটা আমরা আইডিয়া করে নিতে পারবো, পারবো কি পারবো না, ঠিক আছে। এই জিনিসটাই হচ্ছে আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালের বেসিক জিনিস, ঠিক আছে। আচ্ছা, এটাকে মুছে দিই। আমি পরে ওটা ছবি দিচ্ছি। তো লেখ সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারস। আচ্ছা একটা কথা বলে দিই এখানে, আমি যে নোটটা এখান থেকে তোদেরকে বানাচ্ছি বিভিন্ন বড় বড় যারা আমাদের লেকচারার আছে বা টিচার আছে তাদের অনেকের নোট আমি নিয়ে কম্বাইন করে যার যেখান থেকে আমি ভালো নোটটা পেয়েছি সেগুলোকে মার্চ করে আমি এখানে তোদেরকে ইনপুট দিচ্ছি। যেমন এই নোটটা আমি যেটা তোদের বেসিক কনসেপ্টের নোটটা আমি বিবেক গুপ্তা স্যারের নোট থেকে পেয়েছি, ঠিক আছে, ঠিক আছে। এর নোটটা থেকে এই বেসিক কনসেপ্টের চ্যাপ্টারটা আমার খুব ভালো লেগেছে, তো সেইখান থেকে আমি নোটটা অনেকটা কপি করেছি, ঠিক আছে, যাতে তোদের বোঝাতে খুব ইজি হয়। ওখানে যা শুধু ধর ও নোটটা বানিয়ে গেছে, কিন্তু আমরা এখানে কি করছি এই নোটের সাথে সাথে এই রিলেটেড কোশ্চেন গুলো কিন্তু এখানে ইনক্লুড করবো, ঠিক আছে। ফলে যখন এটা স্যার বিবেক বিবেক গুপ্তা স্যার মানে অনলাইন পড়ান না ইউটিউবে? বিবেক গুপ্তা মেডিজি টিচার, ঠিক আছে, এখন মেডিজিটা হয়তো নেই, ঠিক আছে। তো তার যে লেকচার আছে সেই লেকচার থেকে এই নোটটা আমার বানানো, ঠিক আছে। এছাড়া আছে জয়সপাল স্যার আছে, ঠিক আছে, তো জয়সপাল স্যার, জাসপাল স্যার তো স্যার আইএএস এর কোচিং দেন। হ্যাঁ, ঠিক আছে। আর একাডেমিতে পড়া। আমি তোদেরকে কি করছি ওদের ওই অত উঁচু লেভেলে আমি কিন্তু তোদের নোটটা দেবো না, ঠিক আছে, যেহেতু আমাদের মেন ফোকাস স্টেট জেই, স্টেট এই, এসএসসি, রেল, এই ধরনের পরীক্ষাগুলো যেহেতু মেন ফোকাস, সুতরাং ওই হাই স্ট্যান্ডার্ডে আমরা যাব, ঠিক আছে। ওরা যেহেতু গ্রেড আইএস লেভেলে পড়ায় ওদের ওইখান থেকে ইন্সপিরেশন নিয়ে আমাদের যে যে জিনিসগুলো দরকার সেগুলোকে আমি ছেঁকে তোদেরকে এখানে তৈরি করে দেবো, ঠিক আছে। আরো অনেক স্যারের আছে বিভিন্ন ধর 6টা 7টা আমি নোট লিখেছি, যার যেখান থেকে ভালো লেগেছে সেই জায়গাটাকে নিচ্ছি, তোদেরকে একটা রেফারেন্স দিয়ে দিলাম, তোরা গুগলে সার্চ করে ওদের নোটগুলো তোরা প্রয়োজন হলে দেখতে পারিস, ঠিক আছে। কিন্তু অনেক জিনিস তোরা দেখবি বুঝতে পারবি না, এত ডিটেলসে বা এত ডেপথে ওরা গেছে, ঠিক আছে। বিশেষ করে এই বিবেক গুপ্তার ক্লাসগুলো, বিবেক গুপ্তা দেবী স্ট্রাকচারাল অ্যানালিসিস তোদের মাথার উপর দিবে নিয়ে, ঠিক আছে। তো সেই জন্য তখন বিবেক গুপ্তাকে আমরা স্ট্রাকচারাল অ্যানালিসিসের জন্য করছি, তখন স্ট্রাকচারাল অ্যানালিসিসের জন্য আরেকজন স্যার আছে ওই তোদের
জেট একাডেমিতে আর কি পড়াতো, স্যারটার নামটা আমি এখন ভুলে যাচ্ছি, ওর নোটটা খুব ভালো, ঠিক আছে, ও একদম সিম্পল ভাবে বুঝিয়েছে, তখন ওর নোটটাকে আমরা ফলো করবো, ঠিক আছে। বেশ, বলে সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার্স আর made up made up of some solid materials, solid materials, ঠিক আছে। if structure if structure is subjected subjected to any load, then effect of load, এটা আলাদা কারিতে লেখ, inside the solid, inside the solid need to be need to be need to be covered, need to be covered to understand behavior your spelling কি রে, VIOUR না, স্যার VOIR হবে স্যার। BEHAV I O U R. VIO, ঠিকই লিখেছি, ঠিক আছে। বিহেভিয়ার অফ স্ট্রাকচার আন্ডার দ্যাট, ঠিক আছে, এটা হয়ে গেল। অর্থাৎ আমরা কি দেখলাম, যে কোনো একটা বডি এরকম, সাপোজ একটা বডি আছে, একদম গুছিয়ে নোটগুলো বানাবি কিন্তু, ঠিক আছে। এর উপর আমার একটা এক্সটার্নাল লোড পড়েছে, এক্সটার্নাল লোড, এবার এর উপর আমার ইন্টারনাল এফেক্ট, এটা হচ্ছে আমার ইন্টারনাল এফেক্ট, এফেক্টস, ঠিক আছে, হলো, এটা হয়ে গেছে এবার। আচ্ছা, এবার যে কোনো আমরা যে বডিগুলো আছে, বডিগুলো হচ্ছে দু ধরনের কাজ করে, একটা এক্সটার্নাল লোডের ওপর প্রত্যেকটা বডি দুটো সিচুয়েশন হতে পারে, ঠিক আছে। ধর আমার বডি আছে, এই যে বডিটা আছে, এটা দুভাবে রিয়াক্ট করতে পারে, একটা হচ্ছে ডিফর্মেবল, আইদার সে পুরোপুরি এই লোডটা পড়ার পর সে ডিফর্ম করতে পারে, বেঁকে যেতে পারে বা সরে যেতে পারে, সেই বেসিক কনসেপ্টগুলো আমরা আসবো। আর একটা হচ্ছে নন ডিফর্মেবল।
স্যার রিজিড বললে হবে না? বলবো এটা আসছে, ঠিক আছে। এই যে নন ডিফর্মেবল বলছি, এটাকেই অ্যাকচুয়ালি আমরা বলি রিজিড, তাই তো? রিজিড, ঠিক আছে। আর এই ডিফর্মেবল বডিগুলোকে আমরা কি বলি বলতো? ইলাস্টিক বা প্লাস্টিক, তাই না? হুম। ইলাস্টিক অর প্লাস্টিক, যে কোনো একটা হতে পারে, প্লাস্টিক অর সেমি প্লাস্টিক। ঠিক আছে, এখন বেসিক ইলাস্টিক আর প্লাস্টিকটাই লিখে রাখ, ঠিক আছে। এই ধরনের হতে পারে, ঠিক আছে, হলো। আমার ফোনটা অফ হয়ে গেছে, আমি তোদেরকে দেখতে পাচ্ছি না। একটু hold কর। শুনতে পাচ্ছি অডিও? অডিও আসছে রে? হুম হুম। ঠিক আছে, বেশ। তাহলে রিজিড স্যার কিছু ইলাস্টিক, শুনতে পাচ্ছি না, কিছু বলছেন কি? কি ব্যাপার? কে শুনতে পাচ্ছিস না বলতো? বাকিরা স্যার শুনতে শোনা হ্যাঁ পাচ্ছে? যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে কি যাচ্ছে না আমি বুঝতে পারছি না। যাচ্ছে স্যার, আপনি পড়ুন। তাহলে তোর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তোর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ঠিক আছে, বেশ। এরপর চলে আয় হেডিং দে 1.3। 1.3 এবার হচ্ছে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ফোর্স। ইন্টারনাল ফোর্সেস, ঠিক আছে। এটাকে আমরা দেব পার্ট 1, ঠিক আছে। এটা আমরা পরে আবার একবার আসবো, ঠিক আছে, তখন পার্ট 2 দেবো, ঠিক আছে। পুরো কনসেপ্টটা ক্লিয়ার পর, এখন এইটা কনসেপ্টটা যেহেতু আমরা করছি, এই কনসেপ্টটা ক্লিয়ার করার পর তারপরে আমরা পার্ট 1 আছে, ঠিক আছে। স্যার এটা তো স্যার স্ট্রেস অ্যান্ড প্রেসার। হুম, স্যার এক্সটার্নাল হলে প্রেসার আর ইন্টারনাল স্ট্রেস। হ্যাঁ এটাই আসবে, ঠিক আছে। এখন আগে বেসিকটা লিখে নিই, এগুলো তোরা সবই জানিস, তাও বেসিকটা লিখে নিই, তারপরে হচ্ছে আমরা ফাইনালতে আসবো, ঠিক আছে। তো একটা বডি আমরা আঁকি। নোটটা একটু গুছিয়েই করবি, হ্যাঁ, ওই জন্য আমি একটু সময় নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই একটা ধর স্ট্রাকচার, এর উপর আমার লোড করলো, এর উপর আমার লোড করলো ধর এদিক থেকে চলে গেল, ঠিক আছে। তো আমরা এই স্ট্রাকচারটাকে যদি এমন কোনো উপায় ছিল, বাস্তবে তো সেটা সম্ভব নয়, যদি এমন কোনো পসিবিলিটি থাকতো যে এটাকে চিরে আমরা দেখতে পেতাম যে এর ভেতর কি হচ্ছে, তাহলে সেইটাকেই আমরা এখানে ইমাজিন করছি, ঠিক আছে। সেটাকেই আমরা এখানে এখন ইমাজিন করছি। এইটা বডিটা, ঠিক আছে। এই পোর্শনটাতে আমার কি ঘটনা ঘটছে সেই জিনিসটাকে আমরা এইখানে বিশদে জানবো, ঠিক আছে।
এটাকে যদি আমরা একটু বড় করে দেখি, এগুলো সবই তোরা জানিস, ঠিক আছে, তাও আমি একটু বুঝিয়ে রাখছি যাতে তোদের নোটেতে জিনিসটা থেকে যায়। ঠিক আছে, এই হচ্ছে তোর কাটা পোর্শন। এইদিকে ছিল আমার লোডটা, এক্সটার্নাল ফোর্স, এটা ছিল আমার এক্সটার্নাল এক্সটার্নাল ঠিক আছে। এই এক্সটার্নালটার ফলে একটা জিনিস বল, প্রত্যেকটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা কত নম্বর ল নিউটনের? ঠিক আছে, তাহলে নিউটনস থার্ড ল, নিউটনস থার্ড ল, এভরি ফোর্স হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, তাই তো? ঠিক আছে, তাহলে এই যখন ফোর্সটা দেবে, এই স্ট্রাকচারটা চেষ্টা করবে যে এই ফোর্সটাকে রেজিস্ট করা, তখন সে কি করবে, ইকুয়াল আর অপোজিট ফোর্স দেওয়ার চেষ্টা করবে। এবার এই যে ফোর্সটা আমরা দেখিয়েছি এইভাবে একটা লোডে, তখন কি এই একটা ভাবে দেবে না, তখন হচ্ছে এই পুরো স্ট্রাকচারটাই ছোট্ট ছোট্ট ভাবে এই লোডটাকে প্রত্যেকটা মেম্বার ভাগ করে নেবে। ঠিক আছে, ছোট্ট ছোট্ট যার যতটা ক্ষমতা বা লোডটা থেকে যার যতটা দূরত্ব, সে সেইভাবে ভাগ করে নেবে। ভাগ করে নিয়ে ওই লোডটাকে সবাই মিলে একত্রিত ভাবে রেজিস্ট করার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমার ইন্টারনাল। ইন্টার দাদা এখানটা আগে বলে বুঝতে পারছি না। ধর আমার কোন একটা বডি আছে, ঠিক আছে, এই বডিটাকে আমি এইভাবে টানছি, ঠিক আছে। এবার এই বডিটা, সে যখন আমি এইভাবে ওকে টানছি, তো পি ফোর্স দিয়ে টানছি, এই বডিটা কি করবে, তার পুরো পুরো এরিয়া জুড়ে সে কি করবে, এই বডিটার যে টোটাল ফোর্স যেটা পি দিয়ে টানছি, এই টোটাল ফোর্সটা হয়ে যাবে ইকুয়াল টু পি। বোঝাতে পারছি? মানে এই যে হুম হুম টোটাল ফোর্সটা, ছোট্ট 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 ফোর্স দিয়ে সে টানবে, এই প্রত্যেকটা ফোর্স, এটা সাপোজ ধর পুরো এরিয়াটা হচ্ছে ধর এরিয়া এ, তাহলে এই ছোট ছোট ফোর্স গুলোর ভ্যালু কত হবে, ই বাই এ। বোঝাতে পারছি? হ্যাঁ তাহলে এই যে টোটাল ফোর্সটা, এই যে ছোট ছোট এগুলো নিচ্ছে, সেটাই তো অ্যাকচুয়ালি আমাদের স্ট্রেস, তাই না? কিরে, সবাই আমাকে এই কথাটা বল, সবাই হ্যাঁ স্যার, সেটাই হ্যাঁ স্যার, সেটাই তো স্ট্রেস। হ্যাঁ স্যার, ইন্টারনালি রেজিস্টিং ফোর্স এগুলো স্যার সব। এক্স্যাক্টলি, আমি এইটাই বোঝাতে চাইছি। তার মানে কি, স্ট্রেসের কনসেপ্টটা কিসের থেকে আসছে? স্ট্রেস কিন্তু কোনো আলাদা কিছু জিনিস নয়, স্ট্রেস কিন্তু ফোর্সেরই একটা পার্ট, যেখানে হচ্ছে যে টোটাল ফোর্সটাকে যখন ছোট 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 ফোর্সে ভাগ করে দিচ্ছি, সেই যে প্রত্যেকটা ছোট ছোট যে ফোর্স আমরা নিচ্ছি, সেই প্রত্যেকটা ছোট ছোট ফোর্সের ভ্যালু কত হবে, সেটাই হচ্ছে তার স্ট্রেস, তাই না? তাই তো হচ্ছে বেসিক কনসেপ্টটা। তার মানে কি, এইখানে যে আমার ফোর্সটা পড়ছিল, এটা হচ্ছে আমার টোটাল ফোর্স, এটা হচ্ছে আমার টোটাল ফোর্স, টোটাল ফোর্স। তাহলে টোটাল ফোর্সটাই যখন এই ছোট্ট ছোট্ট প্রত্যেকটাকে করে দেওয়া হবে, এটাই হয়ে যাচ্ছে তখন আমার স্ট্রেস। ঠিক আছে, এবার দেখ যে টোটাল যতগুলো, ধর আমি একটা ইমাজিন কল্পনা কর, ধর আমার এরকম ছোট্ট ছোট্ট রিয়াকশন ফোর্স 10টা আছে, তাহলে টোটাল 10টা স্ট্রেসের সম্মিলিত এফেক্টে হচ্ছে টোটাল ফোর্সটা রিলিজ করছে, তাই না?
এইখানেই হচ্ছে এক্সটার্নাল আর ইন্টারনালের কনসেপ্ট। বোঝাতে পারলাম? বুঝতে পারলাম রে। হ্যাঁ। এবার কনসেপ্ট ক্লিয়ার, স্ট্রেস কিভাবে আসে। হুম। বেশ, এবার চলে আয় ওয়ান। এবার কিছু আমরা বেসিক স্যার এখানে কনসেপ্ট। বলছি স্যার, এখানে ধরুন একটা বাইরের ফোর্স আছে, টোটাল ফোর্স। হ্যাঁ, এবার ভেতরে, বাইরে একটা ফোর্স আছে, হুম, ঠিক আছে। এবারে ভেতরে কতগুলো ফোর্স তৈরি হবে এটা আমরা কিভাবে বুঝতে পারবো? ওই তো বললাম যে টোটাল যে ফোর্সটা আর ওই যে স্ট্রাকচারটা যে ওই লোডটাকে রেজিস্ট করছে, ওই স্ট্রাকচারটার শেপ কিরকম। দ্বিতীয় নাম আচ্ছা আচ্ছা স্ট্রাকচারটা কিরকম শেপে আছে, অর্থাৎ তার ক্রস, মানে যে ক্রস সেকশনের উপর হচ্ছে আমি লোডটা দিয়েছি, তার ক্রস সেকশনটা কিরকম তার উপর পুরোপুরি ডিপেন্ড করছে। ক্রস সেকশন আচ্ছা যদি ধর একদম একদম ছুঁচ মতো হয় তাহলে তার ক্ষেত্রে আলাদা হবে, আবার ক্রস সেকশন যদি গোল মতো হয় তার ক্ষেত্রে আলাদা। ঠিক আছে, তো বিভিন্ন টাইপের ক্রস সেকশনের উপর মানে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা, তারপরে তার প্রপার্টি কিরকম, তার কি, তার মধ্যে কি টাইপের মেটেরিয়াল আছে, ঠিক আছে, সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে স্ট্রাকচারটা কিরকম ভাবে ডিপেন্ড। ঠিক আছে, এবার দেখ কিছু অডিওটা একটু অফ কর, অডিওটা একটু অফ কর। এবার 1.4 ডিফারেন্স difference between some term। ঠিক আছে, এবার কিছু টার্মস হচ্ছে আমরা দেখব যেগুলোর মধ্যে আমাদের বরাবরই কনফিউশন। ঠিক আছে, যে একটা ধর বলে দিল যে আমি এগুলো আসবো এক এক করে, যে এই টার্মগুলোর মধ্যে কোনটা কোন জায়গায় হচ্ছে আমরা ইউজ করব, সেইগুলো আমাদের বেসিক জানাতে হবে। ঠিক আছে, তো এখানে ফার্স্টে দে 1.4.1 লেখ ডিফরমেশন, ডিফরমেশন ভার্সেস ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ফার্স্টে আমরা দেখব যে ডিফরমেশন কাকে বলে, ডিসপ্লেসমেন্ট। দুটো টার্ম একই জিনিস না? আমরা যখন পড়তাম তখন মনে হতো না যে দুটো টার্ম আমরা একইভাবে অঙ্কেতেও দেখেছি যে কোথাও ডিসপ্লেসমেন্ট লেখা আছে, কোথাও ডিফরমেশন লেখা আছে। ঠিক আছে, তো দুটোর মধ্যে তফাৎ কি সেটা হচ্ছে আমরা এখন বুঝবো। তো আমরা দেখছি যে ডিফরমেশন আর ডিসপ্লেসমেন্ট দুটোর মধ্যে বেসিক তফাৎটা কি সেটা আগে দেখছি। ঠিক আছে, ফার্স্টে দেখ চেঞ্জ অফ স্লোপ, চেঞ্জ অফ স্লোপ, এটার মানে হচ্ছে আমার ডিফরমেশন। স্যার বলছি রেকর্ডিংটা অন করেছে তো? হুম, চেঞ্জ অফ স্লোপ মানে হচ্ছে ডিফরমেশন, আর চেঞ্জ অফ পোর্শন আমরা ছবিতে দেখাবো, এটার মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, কিরকম জিনিসটা দেখি, কিরকম দেখি, ধর সাপোজ ধর আমি একটা ক্যান্টিলিভার নিচ্ছি। ঠিক আছে, এই ক্যান্টিলিভার ফ্যান্টিলিভার সব বেসিক জিনিস তোরা জানিস, সেই জন্যই আমি এই জিনিসটা ইজিলি তোদের বোঝাচ্ছি। ঠিক আছে, এখানে এবার একটু প্রশ্ন করিস না স্যার ক্যান্টিলিভারটা কি। ঠিক আছে, পরে আমি নোটে লিখে দেবো। ঠিক আছে, কিন্তু যেহেতু তোরা জানিস কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছিস, সুতরাং এইখানে আর আমি এখন বলছি না, পরে আমি ডিটেলসে সব বাকিগুলোও লিখে দেবো। তো এইগুলো হচ্ছে বেসিক জিনিস, সেগুলো তোরা জানিস সব। ধর একটা লোড দেওয়া হয়েছে, ঠিক আছে, তো এই লোডটা দেওয়ার পর, ঠিক আছে,
ক্যান্টিলিভারের ক্ষেত্রে বেন্ড কিরকম টাইপের হয়? প্রথমে স্ট্রাকচারটা এরকম একটু স্ট্রেট থাকবে, তারপর এইভাবে ডিফর্ম করবে, তাই তো? স্ট্রাকচারটা একটু স্ট্রেট থাকবে, মোটা হয়ে যাচ্ছে, স্ট্রাকচারটা স্ট্রেট আছে, এইভাবে ডিফর্ম করে। ডিফর্মটা ঠিক এতটা হবে না, এইভাবে হবে, তাই তো? তো দেখ, এই যে আমার যে স্ট্রাকচারটা আগে ছিল এই পোর্শনে, এখন চলে আসলো এই পোর্শনে, এইটাকে বলা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এটা হলো ডিসপ্লেসমেন্ট, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মেম্বারটা ছিল স্ট্রেট, এদের মাঝের যে অ্যাঙ্গেলটা, এইখানের যে থিটাটা ছিল, সেটা ছিল 0 অ্যাঙ্গেলটা। এখন দেখ, এ একটা অ্যাঙ্গেল করেছে, করেছে কিনা? হরাইজন্টাল মেম্বারের সাথে একটা অ্যাঙ্গেল করেছে, তাই তো? এই যে কার্ভস, মানে মেম্বারটা একটা স্ট্রেট মেম্বার ছিল, সেখান থেকে একটা কার্ভ মেম্বারে কনভার্ট হয়েছে, এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের, কি বললাম, ডিফর্মেশন। বোঝাতে পারলাম? যে স্লোপ টাইপের যে জিনিসটা তৈরি করছে, সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডিফর্মেশন। অর্থাৎ কি বলছি, স্ট্রেট মেম্বার থেকে, স্ট্রেট মেম্বার ছিল, সেটা এখন হয়ে গেল কার্ভ মেম্বার। এখন তার এটাকে বলবো স্ট্রেট মেম্বার বলবো না, তখন এটা কার্ভ মেম্বার হয়ে যাচ্ছে। এই যে একটা কার্ভ মেম্বার তৈরি হলো, এটাকেই আমরা বলছি, এটাকেই আমরা বলছি ডিফর্মেশন। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? বন্ধুদেরকে এবার জিজ্ঞাসা করবি যে ডিফরমেশন আর ডিসপ্লেসমেন্ট মধ্যে তফাৎটা কি। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দেখি। সাপোজ ধর কোন একটা ইলাস্টিক বডি আছে, এরকম টাইপের ধর একটা ইলাস্টিক বডি আছে, এটা একটা ইলাস্টিক, ইলাস্টিক বডি। ঠিক আছে, তো এই বডিটার উপর আমি একটা ফোর্স দিলাম, সাপোজ ধর পি ফোর্স দিলাম। ঠিক আছে, তো এই বডিটাকে ফোর্স দেওয়ার পর বডিটা কি করলো, আমার একটা মুভমেন্ট করলো। সবাই অডিও শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা। ঠিক আছে, তাহলে বডিটা আমার ধর মুভ করে এইখানে চলে আসবে। ঠিক আছে, এই ফোর্সটার জন্য বডিটা এখানে চলে আসবে। তাহলে এইখানে দেখ, এই বডিটার কি হলো, এই বডিটার এখানে কিন্তু হলো ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। কিন্তু বডিটার শেপে কি কোনো চেঞ্জেস হলো? আমাকে একটা কথা বলতো। ইলাস্টিক বডি শেপে চেঞ্জ হয়, ঠিক আছে, কিন্তু আমি এখানে বডিটার শেপের কোনো চেঞ্জেস করলাম না, তাহলে কি এখানে কোনো রকম শেপের চেঞ্জেস হয়নি। এই সময় আবার কি জয়েন হচ্ছে, বডিটার শেপের কোনো চেঞ্জেস হয়নি, তাই তো? তাহলে কি হলো, ডিসপ্লেসমেন্ট হয়েছে কিন্তু নো ডিফরমেশন, বাট নো ডিফরমেশন। ঠিক আছে,
তাহলে যে সমস্ত বডিতে ডিসপ্লেসমেন্ট হতে পারে কিন্তু কোনো ডিফরমেশন হয় না, সেই সমস্ত বডিকে আমরা কি বডি বলি? রিজিড বডি। ভেরি গুড। ঠিক আছে, তার মানে রিজিড বডি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে যখন তোকে বলবে যে রিজিড বডি কাকে বলবো, তখন তোকে বলতে হবে যে দিস ইজ কল্ড রিজিড বডি। ঠিক আছে, বডি মুভমেন্ট, রিজিড বডি মুভমেন্ট। ইভেন বডি ইজ ইলাস্টিক, যদিও বডিটা ইলাস্টিক কিন্তু বডিটা যেহেতু কোনো রকম ডিফরমেশন হচ্ছে না, তখন বডিটা অ্যাক্ট লাইক এ রিজিড বডি। ঠিক আছে, অর্থাৎ বিকজ নো ডিফরমেশন। বোঝাতে পারলাম? তাহলে রিজিড বডির কনসেপ্টটা ক্লিয়ার হলো যে রিজিড বডি কখন আমরা বলবো, যখন হচ্ছে কোনো বডির, ইলাস্টিক বডির তোর মুভমেন্ট হবে, অর্থাৎ হচ্ছে ডিসপ্লেসমেন্ট হবে কিন্তু কোনো রকম ডিফরমেশন হবে না, সেই ধরনের বডিকে আমরা বলি রিজিড বডি। বেশ, আচ্ছা, ডিফরমেশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট হয়ে গেল। এবার লেখ 1.4.2, লেখ মুভমেন্ট ভার্সেস ডিফরমেশন। ঠিক আছে, এই জিনিসটা কি সেটা একটু বুঝি। সাপোজ ধর আমার একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে এবং এর তলায় দুটো যে সাপোর্ট আছে দুটোই রোলার আছে। ঠিক আছে, একটা সিম্পলি সাপোর্টেড বিম নিলাম, দুটোতেই রোলার আছে। আমি এর উপর ধর মিডিল পয়েন্টে একটা লোড দিচ্ছি, তাহলে কি হবে? এটা ডিফর্ম করবে, এইভাবে ডিফর্ম করবে। তাহলে এইটা হচ্ছে আমার ডিফর্ম। ঠিক আছে, দুদিকে রোলার সাপোর্ট দেওয়া যাবে? ওটাই তো বলছি, আসছি। তাহলে কি ভার্টিক্যাল লোড আছে, সেই ভার্টিক্যাল লোডটার জন্য পুরো মেম্বারটা ডিফর্ম করুন, এটা হচ্ছে ডিফরমেশনের মধ্যে আসবে। এবার সাপোজ ধর এই লোডটাকেই আমি চেঞ্জেস করে হরাইজন্টাল ডিরেকশনে দিই, এই লোডটাকেই আমি চেঞ্জ করে হরাইজন্টাল ডিরেকশনে দিই। ঠিক আছে, তাহলে কি আছে, রোলার থাকলে সে কিরম ভাবে নেচার করবে? রোলার থাকলে পুরো স্ট্রাকচারটা কি হবে, এইভাবে মুভ করে যাবে, মুভ করবে কিনা? হ্যাঁ, হরাইজন্টাল। ঠিক আছে, যেহেতু দুটোই রোলার আছে, রেজিস্ট করতে সে পারবে না। ঠিক আছে, এই ধরনের যে কন্ডিশনটা হলো সেটা হচ্ছে মুভ। ঠিক আছে, এই ধরনের কন্ডিশন যদি হয় তাহলে ভার্টিক্যাল লোডের জন্য দেখ রোলার সাপোর্টে যেটা ডিফর্ম হলো, স্ট্রাকচারটা বেন্ড হলো, সেইটা তখন হচ্ছে আমরা বলছি তাকে ডিফরমেশন। কিন্তু যখনই আমরা হরাইজন্টাল লোডটা হরাইজন্টাল দিলাম, সে কিন্তু লোডটাকে রেস্ট না করে স্ট্রাকচারটাকে মুভ করে দিচ্ছে। ঠিক আছে, এবার এই দুটোর যদি কম্বাইন যদি আমাকে করতে হয়, ধর ডিফরমেশন হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, তাহলে সেটা ক্ষেত্রে কখন হবে? একই সাপোর্টে কখন হবে? যখন বলতো
একই সাপোর্টে ডিফরমেশন হবে, মুভমেন্ট হবে। তাহলে এই সাপোর্টটাকে, লোডটাকে আমাকে কিভাবে দিতে হবে? লোডটাকে আমি কিভাবে দিলে আমার ডিফরমেশন হবে, মুভমেন্ট হবে, বলতে পারবি? লোডটাকে যদি আমি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, তাই না? যদি আমি অ্যাঙ্গেলে দিই তাহলে কি হচ্ছে, প্রথম কথা হচ্ছে এই অ্যাঙ্গেলটা তো, অ্যাঙ্গেলে লোড হলে লোডটা তো দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? একটা হরাইজন্টাল ডিরেকশনে, একটা ভার্টিক্যাল ডিরেকশন। তাহলে এক্ষেত্রে কি হলো, এটা হলো প্লাস, এর সাথে সাথে এটার আমার মুভমেন্টটা, ঠিক আছে? অর্থাৎ এখানে কি হলো, ডিফর্ম প্লাস দুটোই হচ্ছে, বুঝতে পারলাম? হয়েছে রে? ঠিক আছে। ঠিক আছে, বেশ। এবার লেখ 1.4.3। এইগুলো কিন্তু তোর বলছি যে বেসিক জিনিস, এইগুলো হচ্ছে তোর পরীক্ষা হয়তো আসবে না, কিন্তু অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে তোকে কিন্তু বেসিক ডিফারেন্স গুলো কিন্তু জেনে রাখতে হবে, ঠিক আছে? তো সেইগুলোই আমি বলছি। ট্রান্সলেশন, ট্রান্সলেশন ভার্সেস রোটেশন। বল, ট্রান্সলেশন আর রোটেশন জিনিসটা কি? ট্রান্সলেশন আর রোটেশন মানে জানিস? হুম? ট্রান্সলেশন তো আলাদা মানে জানি, রোটেশনটা তো জানি। ইঞ্জিনিয়ারিং কোনো ফর্ম আছে কি? দেখ, ট্রান্সলেশন মানে হচ্ছে, মনে রাখবি, স্ট্রেট লাইন, straight line movement in any direction, in any direction is translation. অর্থাৎ এটার মানেটা কি, ধর কোন একটা বডি আছে, সাপোজ ধর এই একটা বডি আছে, ঠিক আছে? এই বডিটা ধর এই দিকে মুভ করছে, হরাইজন্টাল ডিরেকশনে মুভ করলো, ধর এই দিকে মুভ করছে, এইখানে মুভ করে চলে আসলো, ঠিক আছে? ধর এইখানে মুভ করে চলে আসলো, ঠিক আছে? অর্থাৎ একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যে কোনো দিকে যে কোনো পয়েন্ট এসে চলে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ তার ইনিশিয়াল যে পজিশনটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই ধরনের যদি মুভমেন্ট হয় তাকে বলা হয় ট্রান্সলেশন মুভমেন্ট। ট্রান্সলেশন মুভমেন্ট, ঠিক আছে? এবার রোটেশনটা কি? রোটেশন হচ্ছে সার্কুলার, সার্কুলার মুভমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট is called, is called রোটেশন, ঠিক আছে? তাহলে এই জিনিসটা এবার বুঝি। অর্থাৎ কি বলছে, যে ধর ধর এই একটা বডি আছে,
ধর এই একটা বডি আছে, ঠিক আছে, এটা ধর সেন্টার পয়েন্ট। তো এই বডিটা মুভ করে সাপোজ ধর এইভাবে হয়ে যাবে, বেশি slow। ঠিক আছে, এইভাবে বডিটা ধর মুভ করে গেল। এটা ধর ইনিশিয়াল বডি ছিল, এটা ইনিশিয়াল বডি হয়ে গেল, এটা ধর এইভাবে এইদিকে মুভ করে গেল। এই যে জেনটা মুভ করলো এটাকেই বলা হচ্ছে আমাদের রোটেশন। ঠিক আছে, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট যেটা আছে সেই পয়েন্টের চারপাশেই সে কিন্তু মুভটা করছে। এই ধরনের সিচুয়েশন হলে তাকে বলি আমরা রোটেশন। ঠিক আছে, তাহলে এবার আমরা ফাইনাল ডায়াগ্রাম থেকে আমরা বুঝি আমাদের যখন আমরা যে স্ট্রাকচার গুলো করবো সেই স্ট্রাকচারের স্যার রেসপেক্টে একবার আমরা দেখানো পড়েছে স্যার ট্রান্সলেশনের ওই ছবিটা দিন। হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, এবার আমাদের যে স্ট্রাকচার গুলো হয় তার রেসপেক্টে কিরকম টাইপের হয় সেটা আমরা বুঝি। ঠিক আছে, সাপোজ ধর একটা ক্যান্টিলিভার বিম আছে, এটা ধর একটা ক্যান্টিলিভার, ঠিক আছে, এর উপর লোড দেওয়া আছে। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি এটা ডিফর্ম করবে এইভাবে। তাহলে এই যে পয়েন্টটা এইখানে মুভ করে গেল, মুভ করলো, তো এইটাকে আমরা কি বলবো? ট্রান্সলেশন, যেটা আমাদের ডিসপ্লেসমেন্ট বলছিল, তাই না? এবার এই বডিটাই দেখ, নর্মাল যেটা ছিল সেটা ছিল এইটা, হরাইজন্টাল ছিল, তার সাথে আমার একটা অ্যাঙ্গেল করে নিয়েছে, করেছে কি একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, এটাই হচ্ছে আমার রোটেশন। ঠিক আছে, স্লোপের জায়গাতেই অনেক সময় বলবে রোটেশন, এই টার্মটা ইউজ করবে। তো এইখানে দেখ, এটা ছিল আমার ইনিশিয়াল ট্যানজেন্ট, ইনিশিয়াল ট্যানজেন্ট, আর এইটা হয়েছে আমার এখন ফাইনাল ট্যানজেন্ট। হয়েছে কিনা? হয়েছে কিনা? তাহলে এখানে আমরা বলতে পারি যে ডাইরেকশন অফ রোটেশন কোন দিক থেকে কোন দিকে হবে, মানে যে রোটেশনের যে আমি তীর চিহ্নটা দিচ্ছি কোন দিক থেকে কোন দিকে হচ্ছে। The direction rotation is initial to final. বোঝাতে পারলাম? অর্থাৎ ইনিশিয়াল পজিশনে আমার কিরকম ছিল সেইখান থেকে ফাইনাল পজিশনে কোন দিকে বেঁকেছে সেই ডিরেকশনটাই হবে তার রোটেশন। ক্লিয়ার হয়ে গেল? ট্রান্সলেশন আর রোটেশন হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে স্যার একবার দেখি। ঠিক আছে। ঠিক আছে, আজকে এইটা করেই ছেড়ে দেবো। এবার হচ্ছে 1.4.4, সেটা হচ্ছে রোটেশন ভার্সেস বেন্ড। অনেক সময় বলতে পারে তার মানে কি স্যার রোটেশনটাই কি হচ্ছে আমার অ্যাকচুয়ালি বেন্ডিং? কারণ এটাও তো বেন্ড হচ্ছে ওটাও তো বেন্ড হচ্ছে, তাই দুটোর মানে কি আমাদের এক? তাহলে দেখ, রোটেশন মানে কি বুঝছি? রোটেশন মানে হচ্ছে অলরেডি ডিফাইন্ড আইডিয়া, আমরা আগেই বলে দিয়েছি।
ঠিক আছে, অলরেডি যেহেতু রোটেশনটা বলে দিয়েছি যে কিভাবে একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্ট হবে, ঠিক আছে। আর বেন্ডিং জিনিসটা হচ্ছে, মনে রাখ, বেন্ডিংটা হচ্ছে আমার, ইট ইজ এ টাইপ অফ ডিফরমেশন। বুঝতে পারলেন? রোটেশনটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমার স্লোপ, আর ডিফরমেশন এই বেন্ডিংটা হচ্ছে এক প্রকারের আমার ডিফরমেশন। ঠিক আছে, এইখানটা একটা জিনিস মনে রাখতে হবে, রোটেশন রোটেশন মেবি, হতেও পারে নাও পারে, মেবি ডিউ টু বেন্ডিং। ঠিক আছে, রোটেশন বেন্ডিং এর জন্য হতেও পারে আবার নাও পারে। বেশ, এরপর লেখ 1.4.5, লেখ ফোর্স। অনেক জায়গায় স্যার লেখা আছে ফোর্স, আবার অনেক জায়গায় লেখা আছে অ্যাক্সিয়াল ফোর্স। তাহলে কোনটা কি বুঝবো? এটা তো একদম বেসিক জিনিস। দেখ, আগে জিনিসটা বোঝা, যখন লেখা থাকবে ফোর্স, এটা কিন্তু এক প্রকারের ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ এর মধ্যে আমি ফোর্স বোঝাচ্ছি মানে ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, দুটোই বোঝাতে চাইছি। কি কি বললাম? ম্যাগনিটিউড আর ডাইরেকশন। আর যদি কোথাও লেখা থাকে অ্যাক্সিয়াল ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার। এর মধ্যে শুধুমাত্র আমরা বলছি ম্যাগনিটিউড। অর্থাৎ কি, অ্যাক্সিয়াল বলে দিচ্ছি মানে কি, অ্যাক্সিয়াল বরাবরই সে কাজ করবে, আমি স্পেসিফাই করে দিচ্ছি, তাই না? আমি জিনিসটাকে স্পেসিফাই করে দিচ্ছি যে ও অ্যাক্সিয়াল বরাবরই থাকবে। বুঝতে পারলাম? ফোর্স যে কোনো হতে পারে, ভার্টিক্যালি, হরাইজন্টালি, ট্রান্সভার্স, যে কোনো টাইপের। অ্যাক্সিয়াল মানে কিন্তু সে সবসময় অ্যাক্সিয়াল ডিরেকশনই হবে। ঠিক আছে, এবার কিছু এখানে পয়েন্ট, একটা নোট বলে নে। এটা নোটটা ঠিকঠাক লিখছিস তো সবাই? গোছানো হচ্ছে তো? বেশ, লেখ হ্যাঁ স্যার। টেনশন অ্যান্ড কম্প্রেশন, compression are not directions, they are effects। ঠিক আছে, তার মানে যখন টেনশন কম্প্রেশন বলবো তখন কোনো ডিরেকশন আমরা বোঝাই না। টেনশন কম্প্রেশন হচ্ছে কোন একটা ফোর্সের এফেক্ট কি হচ্ছে সেটাকে বোঝায়। নেক্সট পয়েন্ট, axial force, axial force is the combination, is the combination of two equal and opposite forces। তাই তো হয়। অ্যাক্সিয়াল ফোর্সের ক্ষেত্রে কি হয়, ধরো একটা মেম্বার আছে, একটা মেম্বার আছে,
এর এইখানে ফোর্স দিচ্ছে পি, মানে অবভিয়াসলি এর এইখানেও ফোর্সটা, রিয়াকশন ফোর্সটা থাকবে কি পি, এবং তার অপোজিট ডিরেকশনে হবে। তাই তো আমরা জানি একল ফোর্স হবে এবং সেটা অপোজিট ডিরেকশনে হবে। ঠিক আছে, 3 নম্বর, পজিটিভ অ্যান্ড নেগেটিভ doesn't means direction. Anything can be recognized as positive and negative. ঠিক আছে, বুঝতে পারলাম? পজিটিভ নেগেটিভ বলে কোনো ডিরেকশন হয় না। তুই যেটা ধরবি তার রেসপেক্টে তুই কি ধরছিস তার উল্টো এফেক্ট হলে তার রেসপেক্টে সেটা হবে। ঠিক আছে, সাপোজ ধর তুই এইটাকে ধরলি, এরকম ভাবে যদি বেন্ড হয়, আমি বললাম পজিটিভ, অবভিয়াসলি এর অপোজিটটাকে তখন তোকে ধরতে হবে নেগেটিভ। অথবা তুই এইটাকে ধরলি নেগেটিভ, তাহলে অবভিয়াসলি তোকে এইটাকে ধরতে হবে পজিটিভ। অর্থাৎ তুই কিভাবে জিনিসটাকে তোর অ্যানালাইজ করছিস বা কিভাবে তুই জিনিসটাকে বোঝাচ্ছিস সেটার উপর কিন্তু ডিপেন্ড করে। আমি যেটা ধরছি যে পজিটিভ নেগেটিভ মানে যে সেটা ঠিক তা নয়, তুই অন্য কিছুই ধরতে পারিস। ঠিক আছে, বেশ, এটা হলো ফোর্স ভার্সেস অ্যাক্সিয়াল ফোর্স 4.5। তারপর লেখ 1.4.6, লেখ elongation versus expansion. এবারে কি জিনিসটা বুঝি, ইলংগেশন জিনিসটা কি আগে সেই জিনিসটা বুঝি, একদম ডায়াগ্রাম দিয়ে বুঝি জিনিসটা, যে জিনিসটা কিরকম ভাবে নেচার করে সেটাকে বুঝি। তবে সাপোজ ধর এটা একটা বডি আছে, ঠিক আছে, এর উপর আমার লোড দেওয়া আছে। তাহলে এই লোডটা যখন দিয়ে আছে, এই লোডটার জন্য এই ডিরেকশনে জিনিসটা বাড়বে। অ্যাকচুয়ালি তো উপর দিকটা কমবে, এটা বাড়ে, কিন্তু এখন বেসিক জিনিস যেহেতু আসছি সেই জন্য এটা বলছি। তো এটা হলো আমার ইলংগেশন, অর্থাৎ একটা এক্সটার্নাল ফোর্স দিলাম, সেই এক্সটার্নাল ফোর্সটার জন্য সেই স্ট্রাকচারটা লম্বা হচ্ছে। এবার জিনিসটা ইন্টারেস্টিং হচ্ছে, এখানে দেখ, ধর আমি স্ট্রাকচারটা মাইক্রোস্কোপ দিয়ে ওর পরমাণুগুলো দেখছি, অনুপরমাণুগুলো দেখছি। তো ফার্স্টে দেখ, এগুলো ছিল পার্টিকেল গুলো এইভাবে ছিল। আফটার ইলংগেশন পার্টিকেল গুলো আমি দেখছি এইভাবে, জাস্ট এটা বোঝানোর জন্য। ঠিক আছে, বাস্তবে তো এরকম হয় না, জিনিসটা বোঝানোর জন্য। অর্থাৎ পার্টিকেল গুলো কিন্তু একটা অপরের সাথে কিন্তু অ্যাটাচ হয়ে আছে, কিন্তু পার্টিকেল গুলো কি হচ্ছে, লম্বায় বাড়ছে। এইটা হচ্ছে ইলংগেশন। আর এক্সপ্যানশন কখন হয়, এক্সপ্যানশন কখন হয়, সাপোজ ধর এই হচ্ছে আমি স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে আমি টেম্পারেচার রাইজ করছি স্ট্রাকচারটা, তাহলেও স্ট্রাকচারটা কি হয়, বাড়ে না? তাহলে তো স্ট্রাকচারটা বাড়ে। এইটাকে বলা হয় এক্সপ্যানশন।
বেসিক ডিফারেন্সটা বোঝাতে পারলাম? এর ক্ষেত্রে কি হচ্ছে, মেটেরিয়াল গুলো এইভাবে ছিল, যখন টেম্পারেচার বাড়ালাম মেটেরিয়াল গুলো কি হচ্ছে, একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, সেই জন্য স্ট্রাকচারটা বাড়ছে। বোঝাতে পারলাম ইলংগেশন আর এক্সপেনশনের মধ্যে তফাৎ? ঠিক আছে, এবার 1.4.7 আর কয়েকটা আছে, ঠিক আছে, এটা হলেই শেষ হয়ে যাবে, তারপরে বাকি জিনিসগুলো নেক্সট দিনে পড়াবো। কোনটা ডিস্টার্ব করছে? আসলে আমাকে ফোনটা চালিয়ে রাখতে হচ্ছে, কারণ আমি যে তোদের ক্লাস নিচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি না যে আমার আদৌ ক্লাসটা যে রেকর্ডটা হচ্ছে সেটা মুভ করছে কিনা। ঠিক আছে, আচ্ছা এটাই লাস্ট এই আছে, তারপরে পরের সপ্তাহে আমরা ইকুইলিব্রিয়াম নিয়ে বুঝবো। এরপর হচ্ছে ধর রোটেশন ভার্সেস স্লো। তাহলে আমরা তো এর আগে রোটেশনটা পড়ছিলাম, রোটেশন মানেই বলছিলাম যে স্লো। তাহলে কি অ্যাকচুয়ালি রোটেশন যেটা সেটা কি আমরা স্লোপ বলতে পারি, সেটা আমরা দেখি। ঠিক আছে, সাপোজ ধরো এটা ধর ওয়াই ডিরেকশন, এটা ধর এক্স ডিরেকশন, ঠিক আছে, তো এটা গ্রাফ আঁকবো। তো এই গ্রাফটা এক্স ডিরেকশনের রেসপেক্টে একটা অ্যাঙ্গেল করবে, এইটা হচ্ছে আমার স্লোপ। ঠিক আছে, এক্স ডিরেকশনের অ্যাঙ্গেলে আমরা করি। আচ্ছা আমাকে এবার একটা কথা বলতো, এইটাকে আমি ওয়াই ডিরেকশনের রেসপেক্টেও তো করতে পারি, এটাও তো একটা স্লোপ, তাই নাকি? এটাও তো একটা স্লোপ রে। অর্থাৎ স্লোপ মানে হচ্ছে, স্লোপ মানে হচ্ছে মেজার্ড ফ্রম এক্স অ্যাক্সিস টু ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টেও করতে পারছি, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টেও করতে পারছি। স্লোপ হচ্ছে, স্লোপ ইজ ম্যাথমেটিক্যাল, ম্যাথমেটিক্যাল, অর্থাৎ আমরা ক্যালকুলেশন করার সময় যেটা করি সেটাকে বলি স্লোপ। ম্যাথমেটিক্যাল স্পেলিংটা ঠিক রেখেছি রে, এমএটিএইচই এমএটিআইসি। তাহলে এবার রোটেশনটা কি? রোটেশন কিন্তু সবসময় পজিটিভ, তাই না? ইফ ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে এইখানে এই জিনিসটাকে আমরা বলছি রোটেশন। ঠিক আছে, ধর আমার ইনিশিয়াল পজিশন, অর্থাৎ ধর এইটা ধর আমার ইনিশিয়াল ছিল, ইনিশিয়াল, এইটা হচ্ছে আমার ফাইনাল। রোটেশনের ক্ষেত্রে বলেছিলাম না, ইনিশিয়াল যেদিকে আছে তার রেসপেক্টে ফাইনালটা কোন দিকে হয়েছে সেটাই হচ্ছে তার রোটেশন। আবার এই দিকে হতে পারতো, যদি আমি এটাকে ইনিশিয়াল ধরতাম ওইটা ফাইনাল হতো, তাহলে এইটা হচ্ছে আমার হচ্ছে তোর আমরা রোটেশন ধরতাম।
তাহলে রোটেশন মানে স্লোপ, যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে আমি অ্যাঙ্গেল করলে হচ্ছে সেটা হচ্ছে স্লোপ। কিন্তু রোটেশন যখন বলবো, যখন ইনিশিয়াল কোন পজিশনে ছিল এখন কোন পজিশনে আছে তাদের যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা হচ্ছে রোটেশন। ঠিক আছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে রোটেশন ইজ ভিজুয়াল। ঠিক আছে, তাহলে স্লোপটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি ভাবে এক্সপ্রেস করি, আর রোটেশনটা আমরা বলি ক্লকওয়াইজ রোটেশন, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, এগুলো হচ্ছে আমরা ভিজুয়ালি দেখে বলি। বুঝতে পারলাম? এইখান পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে রে? সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ঠিক আছে। বেশ, এর নেক্সট পরের দিন হচ্ছে নেক্সট ডে ক্লাস হচ্ছে, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে একটু লিখেও দিই, নেক্সট ক্লাসে আমরা কি কি শিখবো। নেক্সট ক্লাস আমরা শিখবো ইকুইলিব্রিয়াম, যেটা আমরা বলেছিলাম ইকুইলিব্রিয়াম কি। ঠিক আছে, তারপর হচ্ছে সাইন কনভার্সন শিখবো, কোন সাইনটাকে কিভাবে ধরবো, সাইন কনভার্সন শিখবো। তারপরে ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে করতে হয় সেটা শিখবো। তারপর বললাম কম্প্যাটিবিলিটি, এটা শিখবো। তারপরে চলে আসবো একদম বেসিক স্ট্রেস, স্ট্রেস এন্ড স্ট্রেন। ঠিক আছে, বেসিক স্ট্রেস স্ট্রেনের যে ফর্মুলা গুলো আছে তার মধ্যে কি কি পড়ছে না পড়ছে, আর তারপর আরো কিছু আছে কন্টিনিউ আছে, আরো কিছু আছে সেগুলো এখন আর লিখছি না। তো বেসিক জিনিসটা আমি তোদের বলে দিই। তারপরে টাইপ অফ লোড, কত প্রকারের লোড হয়, টাইপ অফ সাপোর্ট, কত প্রকারের সাপোর্ট হয়, টাইপ অফ স্ট্রাকচার, কত প্রকারের স্ট্রাকচার হয়। ঠিক আছে, আর হচ্ছে ইনডিটারমিনেসি সম্পর্কে একটু বেসিক নলেজ আমরা নিয়ে রাখবো। ঠিক আছে, সিজি সম্পর্কে বেসিক নলেজ, তো অনেক কিছু জিনিসই আছে। তো আজকে মোটামুটি যে যে জিনিসগুলো বোঝালাম, তোদের কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আগে আমাকে একটু বল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তোরে?